ইরানের সেই গোপন অস্ত্র, কাঁপছে ইসরায়েল আমেরিকা। মধ্যপ্রাচ্যের বুক চিরে ধেয়ে আসছে এক মহাপ্রলয়, বাড়ছে যুদ্ধের দামামা। একদিকে মার্কিন সাম্রাজ্যবাদ আর ইসরায়েলি চক্রান্ত, অন্যদিকে মাথা নত না করা এক বীরের দেশ ইরান। ওয়াশিংটন আর তেল আবিব মিলে তেহরানকে ধ্বংস করার যে ব্লু প্রিন্ট তৈরি করেছিল তা এখন উল্টো তাদের জন্যই কাল হয়ে দাঁড়িয়েছে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, ইহুদিবাদীদের কোনো রেহাই নেই। নেতানিয়াহুর বুকে কাঁপন, কি সেই গোপন অস্ত্র? ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন তারা ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংস করেছেন, বিজ্ঞানীদের হত্যা করেছেন। কিন্তু তাও কেন ইসরায়েলের বুকে কাঁপন? কেন নেতানিয়াহু আন্তর্জাতিক মহলে কাঁপছেন? কারণ পারমাণবিক বোমা না থাকলেও ইরানের হাতে আছে এমন এক গোপন অস্ত্র যা পরমাণু বোমার চেয়েও ভয়ঙ্কর। নেতানিয়াহু নিজেই স্বীকার করেছেন ইরানের কাছে রয়েছে এক বিশাল রাসায়নিক ও কৌশলগত অস্ত্রের ভাণ্ডার। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমাদের সব নিষেধাজ্ঞা বুড়ো আঙুল দেখিয়ে ইরান তৈরি করেছে এক অপরাজেয় ক্ষেপণাস্ত্রের বহর। হাইপারসনিক মিসাইল থেকে শুরু করে রাডার ফাঁকি দিয়ে আত্মঘাতী ড্রোন, ইরানের অস্ত্রাগার এখন শত্রুর জন্য জীবন্ত জাহান্নাম। শেষ রক্ষা কি হবে ইসরায়েলের? আমেরিকার আধুনিক যুদ্ধ বিমান কিংবা ইসরায়েলের আয়রন ডোম কোনো কিছুই আর রক্ষা করতে পারবে না তেল আবিবকে। ইরানের হাজার হাজার ক্ষেপণাস্ত্র এখন ইসরায়েলের দিকে নিশানা করে লক করা আছে। একটিমাত্র ভুল সিদ্ধান্ত আর মানচিত্র থেকে মুছে যেতে পারে দখলদারদের অহংকার। মধ্যপ্রাচ্যের আকাশে এখন বারুদের গন্ধ। তেহরানের বীর সেনারা যুদ্ধের ময়দানে নিজেদের রক্ত দিয়ে নতুন ইতিহাস লিখতে প্রস্তুত। সাম্রাজ্যবাদদের দিন শেষ। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল সম্প্রতি এক চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। সেই গোপন নথিতে দেখা গেছে ইরানের ওপর আবারও যৌথ বিমান হামলার পায়তারা করছে তারা। কিন্তু তেহরান ঘুমে নেই। শত্রু চক্রান্তের গন্ধ তারা আগেই পেয়ে গেছে। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান মোহাম্মদ বাকের জোলকাদর সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা নিশ্চিত করেছে তার সেই বজ্র কণ্ঠের বার্তা, আমাদের মাটিতে যদি আর একটাও আঘাত আসে তবে যে পাল্টা প্রতিক্রিয়া হবে তা হবে ইতিহাস লেখার সবচেয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ। যুক্তরাষ্ট্রের সর্বশেষ হামলার জবাবে উপসাগরীয় অঞ্চলের একাধিক দেশে সামরিক অভিযান চালানোর দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস এবং সেনাবাহিনীর দাবি, ওমান, কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান ও হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে ভয়াবহ হামলা চালানো হয়েছে। তবে সংশ্লিষ্ট কয়েকটি দেশ জানিয়েছে তারা এসব হামলা প্রতিহত করতে সক্ষম হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ওমানের দুকুম বন্দরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরীগুলোর জন্য ব্যবহৃত রসদ সহায়তা কেন্দ্র ও জ্বালানি সরবরাহ প্ল্যাটফর্মে ভয়াবহ ও আকস্মিক হামলা চালানোর দাবি করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম IRIB-র বরাতে IRGC জানিয়েছে হামলায় ওই স্থাপনাগুলো ধ্বংস হয়েছে। তাদের ভাষ্য, যুক্তরাষ্ট্রের হামলার প্রতিশোধ হিসেবে পরিচালিত অভিযানের এটি তৃতীয় ধাপ। অন্যদিকে ইরানের সেনাবাহিনী দাবি করেছে কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতেও একাধিক দফায় বিস্ফোরককারী ড্রোন হামলা চালানো হয়েছে। IRIB-র প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, কুয়েতে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, একটি গোলাবারুদ গুদাম এবং একটি রাডার স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। ইরানের $12 বিলিয়ন ট্র্যাপ, যেভাবে মার্কিন ছাড়ে জেগে উঠছে তেহরানের সামরিক দানব। যে ইরানকে এক কোনায় চেপে ধরতে ওয়াশিংটন বছরের পর বছর নিষেধাজ্ঞার জাল বুনেছে, সেই ইরানই এখন মার্কিন সিদ্ধান্তের সুবাদে এক নতুন সমীকরণের কেন্দ্রে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার 60 দিনের এক সাময়িক চুক্তি যেন তেহরানকে রাতারাতি বৈশ্বিক ভূ রাজনীতির মূল নায়কের আসনে বসিয়ে দিয়েছে। মার্কিন ছাড় ও ইরানের হাতে নতুন শক্তির চাবিকাঠি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের দেওয়া সামরিক ছাড়ের ফলে ইরানের তেল রপ্তানি, ব্যাংকিং লেনদেন এবং আন্তর্জাতিক বাণিজ্যে এক স্বস্তির নিঃশ্বাস পড়েছে। দীর্ঘদিন ধরে অবরুদ্ধ থাকা তেহরানের অর্থনীতিতে হুট করেই নতুন অর্থ ও সম্পদের জোয়ার আসার সুযোগ তৈরি হয়েছে। চুক্তির আওতায় ইরানের তেল বিক্রির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে এবং জব্দ করা $12 বিলিয়ন ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বিশ্লেষকদের মতে এই অর্থ সরাসরি ইরানের প্রতিরক্ষা খাতে এক বিশাল বুস্টার ডোজ হিসেবে কাজ করবে। সামরিক বিশেষজ্ঞদের মতে এই বিপুল অর্থ হাতে পাওয়ার পর ইরানের মূল লক্ষ্য হবে নিজেদের সবচেয়ে বড় দুর্বলতা ঢেকে ফেলা। সাম্প্রতিক সংঘাতগুলোতে দেখা গেছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বেশ ভঙ্গুর, আর এই দুর্বলতার সুযোগ নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বিভিন্ন সময় ইরানের সামরিক স্থাপনা, ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং অস্ত্র তৈরির কারখানায় অনায়াসে হামলা চালাতে পেরেছে।
তেহরান এখন এই ক্ষত মেরামত করতে মরিয়া। তাদের প্রধান লক্ষ্য হবে উন্নত রাডার ব্যবস্থা ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা, অত্যাধুনিক আকাশ নজরদারি প্রযুক্তি সংগ্রহ করা। আর এই আকাশ প্রতিরক্ষার প্রযুক্তিগত ঘাটতি পূরণে ইরানকে সবচেয়ে বড় সহযোগিতা করতে পারে রাশিয়া ও চীন। বেইজিং, মস্কো, পিয়ংইয়ং ট্রাইও ইরানের ব্যাকবোন। ইরানের এই সামরিক পুনর্গঠন প্রক্রিয়া কিন্তু একা একা সম্ভব নয়। এর পেছনে রয়েছে এক শক্তিশালী অক্ষশক্তি, যার প্রধান ভিত্তি হলো চীন। অস্ত্র তৈরির জন্য সরাসরি ক্ষেপণাস্ত্র না এলেও চলে, কিন্তু যা লাগে তা হলো চিপস, সেন্সর এবং হেভি মেশিনারি। বিশেষজ্ঞদের মতে চীন থেকে বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রাংশ, চিপ, ড্রোন প্রযুক্তি, মেশিন টুলস এবং শিল্প সরঞ্জাম সংগ্রহ করা ইরানের জন্য এখন তুলনামূলক অনেক সহজ। চীনের এই বিশাল শিল্প ও সরবরাহ ব্যবস্থা ব্যবহার করেই ইরান তার নিজস্ব সামরিক কারখানাকে ঢেলে সাজাবে। পাশাপাশি আরেকটি বড় স্তম্ভ হলো রাশিয়া। ইউক্রেন যুদ্ধে দীর্ঘ সময় ধরে লড়াই করার ফলে রাশিয়ার ঝুলিতে এখন আধুনিক যুদ্ধের বাস্তব অভিজ্ঞতা রয়েছে। ড্রোন যুদ্ধ কিভাবে চালাতে হয়, কিভাবে প্রতিপক্ষের ইলেকট্রনিক যোগাযোগ জ্যাম করতে হয়, কিংবা যুদ্ধের মধ্যেও কিভাবে সামরিক অবকাঠামো টিকিয়ে রাখতে হয়, তার সব কৌশল মস্কোর নখদর্পণে। রাশিয়া এখন ইরানের জন্য শুধু অস্ত্র সরবরাহকারী নয়, বরং সামরিক জ্ঞান ও রণকৌশলের এক অমূল্য উৎস। এর সাথে যোগ হচ্ছে উত্তর কোরিয়া। দশকের পর দশক ধরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার জাঁতাকলে পিষ্ট হয়েও উত্তর কোরিয়া যেভাবে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি সফলভাবে চালিয়ে গেছে, সেই নিষেধাজ্ঞা ফাঁকি দেওয়ার ফর্মুলা এখন ইরানের বড় পুঁজি। সীমিত সম্পদ ব্যবহার করে কিভাবে বিকল্প সরবরাহ ব্যবস্থা গড়ে তুলতে হয়, সেই গোপন দীক্ষা ইরান পাচ্ছে পিয়ংইয়ং এর কাছ থেকে। বিশ্লেষকদের স্পষ্ট হুঁশিয়ারি, এই অর্থ আর বিশ্বস্ত মিত্রদের সহায়তায় ইরান যদি একবার পুরোপুরি জেগে ওঠে, তবে মধ্যপ্রাচ্যে তাকে থামানো যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল কারো পক্ষে আর সম্ভব হবে না। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার নজিরবিহীন সংঘাতের বারুদ শান্ত হতে না হতেই মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে এক নতুন ঝড়ের পূর্বাভাস মিলছে। ওয়াশিংটন ও তেল আবিবের সমস্ত সামরিক ও মনস্তাত্ত্বিক চাপকে বুড়ো আঙুল দেখিয়ে ইরান এবং তার মিত্ররা কেবল যে টিকে গেছে তাই নয়, বরং তারা বুক চিতিয়ে দাঁড়িয়েছে। আর এই পুরো দৃশ্যপটের ঠিক কেন্দ্রবিন্দুতে রয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। আমেরিকার দম্ভ চূর্ণ করে এবং ইসরায়েলি সামরিক আগ্রাসনকে ব্যর্থ দাবি করে ইরান ও হিজবুল্লাহ এখন মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য নিজেদের পক্ষে নেওয়ার খেলায় মেতেছে। যুদ্ধবিরতি হয়তো কামানের গর্জন থামিয়েছে, কিন্তু আঞ্চলিক আধিপত্য ও প্রভাব বিস্তারের আসল মনস্তাত্ত্বিক লড়াইটি কেবল শুরু হলো। যুদ্ধবিরতির পরপরই এক অগ্নিগর্ভ টেলিভিশন ভাষণে হিজবুল্লাহ প্রধান নাইম কাশেম ইসরায়েলের সামনে স্পষ্ট ও কঠোর শর্ত ছুড়ে দিয়েছেন। হিজবুল্লাহর এই বার্তা কোনো নমনীয়তা নয়, বরং চরম লিভারেজ বা সুবিধাজনক অবস্থানে থেকে দেয়া একটি হুঙ্কার। কাশেমের দাবি অত্যন্ত সোজাসাপটা, পূর্ণাঙ্গ প্রত্যাহার। ইসরায়েলকে লেবাননের প্রতি ইঞ্চি ভূখণ্ড থেকে সম্পূর্ণ এবং একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে চলে যেতে হবে। কোনো বাফার জোন নয়, কোনো আংশিক পিছু হটা তথাকথিত বাফার জোন বা আপোষের কোনো সুযোগ নেই। সার্বভৌমত্ব পুনরুদ্ধার। লিতানি নদীর দক্ষিণে কেবল লেবাননের সেনাবাহিনী মোতায়েন থাকবে এবং আকাশ, স্থল ও সমুদ্র পথে ইসরায়েলি আগ্রাসন সম্পূর্ণ বন্ধ করতে হবে। কাশেম অত্যন্ত চতুরতার সাথে লেবাননের অভ্যন্তরীণ রাজনীতিকেও এক বার্তা দিয়েছেন। তিনি সাফ জানিয়েছেন, লিতানি নদীর দক্ষিণে লেবানন সেনাবাহিনী এবং হিজবুল্লাহর মধ্যকার পারস্পরিক নিরাপত্তা ও সহযোগিতা কেমন হবে তা সম্পূর্ণ তাদের অভ্যন্তরীণ বিষয়। এতে ইসরায়েলের নাক গলানোর বা কোনো কিছু জানার অধিকার নেই। হিজবুল্লাহ নিজেকে লেবানন রাষ্ট্রের সার্বভৌমত্বের সবচেয়ে বড় গ্যারান্টি হিসেবে উপস্থাপন করছে, যা আমেরিকার অহংকার গুড়িয়ে দিয়েছে। হিজবুল্লাহর এই আকস্মিক আত্মবিশ্বাসের মূল জ্বালানি আসছে তেহরান থেকে। ইতিহাসের অন্যতম বিপজ্জনক ও সরাসরি মার্কিন ইসরায়েলি হুমকির মুখোমুখি হয়েও ইরানের শাসন ব্যবস্থা কেবল টিকেই থাকেনি, বরং নিজেদের অক্ষকে অক্ষত রাখতে পেরেছে। তেহরানের নেতারা এই সংঘাতের সমাপ্তিকে মার্কিন অর্থনৈতিক ও সামরিক চাপের বিরুদ্ধে এক মহাকাব্যিক বিজয় হিসেবে উদযাপন করছেন। ইরানের এই রাজনৈতিক ও সামরিক টিকে থাকা পুরো প্রতিরোধের অক্ষ, তা সে লেবানন, সিরিয়া কিংবা ইয়েমেনেই হোক না কেন, তাদের মধ্যে এই ধারণাকে দৃঢ় করেছে যে ওয়াশিংটন তেল আবিব জোট অপরাজেয় নয়। হিজবুল্লাহর হিসাব কষে দেখিয়েছে যে গত কয়েক মাসের তীব্র ইসরায়েলি বিমান হামলা, শীর্ষ নেতৃত্বের হত্যাকাণ্ড এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও তাদের রাজনৈতিক সংকল্প ও সামরিক চেইন অফ কমান্ড ভেঙে ফেলা যায়নি। তারা প্রমাণ করতে চায় তারা এখনও ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে দাঁড়িয়ে পোস্ট ওয়ার বা যুদ্ধোত্তর ল্যান্ডস্কেপের প্রধান খেলোয়াড় হিসেবে নিয়ন্ত্রণ বজায় রাখছে।
হিজবুল্লাহ ও ইরানের এই চরম আগ্রাসী মনোভাবের পেছনে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুঘটক কাজ করছে, তা হলো মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যকার ক্রমশ দৃশ্যমান হতে থাকা ফাটল। উপরিকাঠামোতে ওয়াশিংটন যতই ইসরায়েলের অবিচ্ছেদ্য মিত্র হিসেবে নিজেকে জাহির করুক না কেন, সামরিক কৌশল, আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি এবং যুদ্ধ পরবর্তী মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রূপরেখা নিয়ে হোয়াইট হাউস ও তেল আবিবের মধ্যে গভীর মতবিরোধ তৈরি হয়েছে। ইরান যে অস্ত্র বানিয়েছে আমেরিকা তার নাম জানত না। পাইলট যখন জ্ঞান ফিরে পেলেন তখন তিনি পেন্টাগনের গোয়েন্দাদের সামনে বসে কাঁপা গলায় বললেন, ওগুলো ড্রোন ছিল, কিন্তু ওগুলো একসাথে নিঃশ্বাস নিচ্ছিল। এপ্রিল 2025 ইরানের আকাশ একটি আমেরিকান F-15 যুদ্ধ বিমান ভূপাতিত হলো। ইতিহাসে প্রথমবারের মতো ইরানের আকাশে মার্কিন যুদ্ধ বিমান গুলি করে নামানো হলো, কিন্তু কিভাবে, কোন ক্ষেপণাস্ত্রে, কোন রাডারে? বিধ্বস্ত হওয়ার আগের শেষ কয়েক সেকেন্ড পাইলট বলেছেন, বিমান ভেঙে পড়ার ঠিক আগ মুহূর্তে তিনি আকাশে একটি অদ্ভুত দৃশ্য দেখেন। একটি বড় ড্রোনের নিচে ছোট ছোট ড্রোন ঝুলছে, একদম জেলিফিশের পায়ের মতো, আর পুরো কাঠামোটা একক প্রাণীর মতো একসাথে ঘুরছে, ভাসছে, এগিয়ে আসছে। প্রত্যক্ষদর্শী এক কর্মকর্তার ভাষায় ভিন গ্রহের কাণ্ড কারখানা। আরেকজন বললেন, আকাশে ড্রোনের মাইনফিল্ড। 4টি আলাদা গোয়েন্দা সূত্র এই বর্ণনা নিশ্চিত করেছে ড্রোনগুলো আলাদা আলাদা ছিল না, ওরা একে অপরের সঙ্গে যুক্ত হয়ে একটাই জীবন্ত কাঠামো তৈরি করেছিল। কারিগরি ভাষায় ওর নাম ওয়ান টু মেনি মেশড নেটওয়ার্কিং। এই প্রযুক্তি আসলে কি? সাধারণ ড্রোন আক্রমণে একটা ড্রোন একটি লক্ষ্যে ধেয়ে যায়। আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা সেটা ধরতে পারে, গুলি করতে পারে, ধ্বংস করতে পারে। কিন্তু যদি একসাথে 50টি ড্রোন একটাই মস্তিষ্কের নির্দেশে চলে, যদি ওরা পরস্পরের সঙ্গে যোগাযোগ করতে করতে আকৃতি বদলাতে পারে, একটাকে গুলি করলে বাকিরা দলছুট না হয়ে বরং নতুন ছক কষে এগিয়ে আসে, তখন আর এটা একটা ড্রোন নয়, এটা একটি জীব, একটা ঝাঁক, একটা চিন্তাশীল আক্রমণ। মার্কিন ড্রোন বিশেষজ্ঞ এমা বেটস বলেছেন, এই ধরনের সমন্বিত ড্রোন ঝাঁক যদি বিস্ফোরক বহন করে, নিখুঁতভাবে আকৃতি বজায় রেখে আক্রমণ চালাতে পারে, তাহলে যে কোনো দেশের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সেটা ব্যয়বহুল দুঃস্বপ্ন। কারণ এক একটা ইন্টারসেপ্টর মিসাইলের দাম লক্ষ লক্ষ ডলার, আর ড্রোনের ঝাঁক আসে হাজার হাজার। এতদিন এই প্রযুক্তি শুধু চীন আর রাশিয়ার কাছে আছে বলে ধারণা ছিল। এখন প্রশ্ন, ইরান কোথা থেকে পেল? ইরান যেভাবে খেলা পাল্টে দিল। ইরানের ড্রোন গল্পটা পুরনো। ইউক্রেন যুদ্ধে রাশিয়া ইরানি শাহী ড্রোন ব্যবহার করে ইউরোপকে চমকে দিয়েছিল। সস্তা, সহজ, কিন্তু কার্যকর। কিন্তু সেটা ছিল প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে ইরান শুধু সস্তা ড্রোন বানায়নি, তারা ড্রোনকে চিন্তা করতে শিখিয়েছে, ঝাঁক মারতে শিখিয়েছে, একসাথে শ্বাস নিতে শিখিয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, রাশিয়া বা চীনের প্রযুক্তি সহায়তায় ইরান এই ক্ষমতা অর্জন করেছে। ইউক্রেনের রণাঙ্গন ছিল পরীক্ষাগার, মধ্যপ্রাচ্য হলো বাস্তব মঞ্চ। এবং সেই মঞ্চে এপ্রিল মাসে যা ঘটলো, একটা F-15 মাটিতে পড়লো, সেটা শুধু একটি বিমান ভূপাতিত হওয়ার গল্প নয়, সেটা একটি বার্তা। পেন্টাগনের ভেতরে এখন কি চলছে? পাইলটের বর্ণনা দিয়ে খোদ মার্কিন গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের মধ্যে দুটো দল তৈরি হয়েছে। একদল বলছে পাইলট সেদিন মাথায় কনকাশন পেয়েছিলেন, এটা তার দ্বিতীয়বার বিমান বিধ্বস্তের ঘটনা। আগেরবার কুয়েতি বাহিনীর ফ্রেন্ডলি ফায়ারে বিমান পড়েছিল। মানসিক ট্রমায় মানুষ অনেক কিছু দেখে যা আসলে থাকে না। আরেক দল বলছে 4টি স্বাধীন গোয়েন্দা সূত্র এই ঘটনা নিশ্চিত করেছে এটা এক পাইলটের হ্যালুসিনেশন নয়। মার্কিন এয়ারফোর্স বা সেন্ট্রাল কমান্ড এখনো আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। সেই নীরবতাটাই সবচেয়ে জোরালো বক্তব্য। বিশ্বের 1 নম্বর সুপার পাওয়ার যুক্তরাষ্ট্র, যার সদর দপ্তর হোয়াইট হাউস। হাজার হাজার মাইল দূরে বসে একটা দেশ হুমকি দিচ্ছে যে তারা এমন মিসাইল বানাচ্ছে যা সরাসরি ওভাল অফিসের ছাদ খুঁড়ে ভেতরে ঢুকবে। শুধু তাই নয়, তারা ক্যামেরার সামনে বুক চিতিয়ে বলছে, চোখের বদলে চোখ অনেক হয়েছে, এবার সরাসরি মাথা নেওয়া হবে। এই অবিশ্বাস্য কাণ্ডটাই ঘটিয়ে দেখেছে ইরানের পার্লামেন্ট থেকে যে হুঙ্কার এসেছে তাতে পুরো ওয়াশিংটনের হাত পা কাঁপার জোগাড়। ইরানের একদল প্রভাবশালী সংসদ সদস্য সরাসরি তাদের দেশের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির কাছে একটি বিশেষ চিঠি পাঠিয়েছেন। এই চিঠির মূল দাবি, ইরানের সামরিক বাহিনীকে নির্দেশ দিচ্ছেন যেন তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা ও সক্ষমতা এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয় যা সরাসরি যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস পর্যন্ত পৌঁছাতে পারে। আইন প্রণেতারা সাফ জানিয়ে দিয়েছেন, আমরা আমাদের সামরিক বাহিনী ও প্রতিরক্ষা শিল্পকে ততদিন পর্যন্ত অন্ধের মতো সমর্থন দিয়ে যাব যতদিন না আমাদের মিসাইল খামেনির হত্যাকারীদের অফিস কক্ষে গিয়ে আঘাত হানছে। অর্থাৎ ইরান এখন আর রক্ষণাত্মক নেই। তারা ওয়াশিংটনকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, তোমরা যদি আমাদের নেতাদের ওপর পুরুষোচিত হামলা চালাও, তবে তোমাদের সবচেয়ে সুরক্ষিত বাংকারে বসেও তোমরা রেহাই পাবে না। এই চিঠিতে ইরানি সংসদ সদস্যরা মার্কিন নীতি নির্ধারকদের চরিত্র নিয়ে এক মারাত্মক সত্য তুলে ধরেছেন। তারা প্রয়াত বিতর্কিত মার্কিন অপরাধী জেফ্রি অ্যাপস্টেইনের প্রসঙ্গ টেনে বলেছেন, এই অ্যাপস্টেইন নেটওয়ার্কের অপরাধীরা কোনো আন্তর্জাতিক আইন বা নৈতিকতার তোয়াক্কা করে না। এরা চোরের খনি, এদের সাথে ভদ্রতার ভাষা খাটে না।
আর ঠিক এই কারণেই ইরান এখন এক নতুন রণকৌশল হাতে নিয়েছে। সংসদ সদস্যরা হুঙ্কার দিয়ে বলেছেন, শত্রুদের জেনে রাখা ভালো, চোখের বদলে চোখ নেওয়ার দিন শেষ। এবার অন্যায় করলে সরাসরি মাথা কেটে নেওয়া হবে। শুধু তাই নয়, 2015 সালের পারমাণবিক চুক্তির তিতকুটে অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরানি আইন প্রণেতারা স্পষ্ট করে দিয়েছেন যে মার্কিনীদের কোনো ফাঁকা প্রতিশ্রুতিতে তারা আর আঙুল চুষবে না বা বিশ্বাস করবে না, যতদিন না মধ্যপ্রাচ্য থেকে শেষ মার্কিন সেনা প্রত্যাহার হচ্ছে এবং যুদ্ধের সম্পূর্ণ ক্ষতিপূরণ আদায় হচ্ছে, ততদিন ইরান এক চুলও নড়বে না। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর IRGC এক ঐতিহাসিক বিবৃতি জারি করেছে। তারা বুক চিতিয়ে ঘোষণা করেছে যে পারস্য উপসাগরে মার্কিনীদের সমস্ত দাদাগিরি বন্ধ করে দেওয়া হয়েছে এবং শত্রুপক্ষকে এখন ইরানের তৈরি করা নতুন নিয়ম মেনে চলতে বাধ্য করা হচ্ছে। বিশেষ করে হরমুজ প্রণালীর স্মার্ট ব্যবস্থাপনা ও কৌশলগত নিয়ন্ত্রণ এখন পুরোপুরি ইরানের পকেটে। মার্কিন বাহিনী যতই আকাশ কুসুম কল্পনা করুক না কেন, হরমুজ প্রণালীর জলসীমানায় কারোর বিনা অনুমতিতে সূচক্র মেদিনী পাওয়ারও সুযোগ নেই। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ এবং খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স যৌথভাবে শেষ হুঁশিয়ারি দিয়ে বলেছে, তারা শত্রুকে সম্পূর্ণ ধ্বংস না করা পর্যন্ত এই প্রতিরোধ জারি রাখবে। সুপার পাওয়ারের রক্তচক্ষু আর পারমাণবিক হুমকিকে বুড়ো আঙুল দেখিয়ে বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে কঠিন এক চাল দিল ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তর্জন গর্জন যখন ওয়াশিংটনের আকাশ ছাড়িয়ে তেহরানের দোরগোড়ায় আছড়ে পড়ছিল, ঠিক তখনই পাল্টা জবাবে মধ্যপ্রাচ্যের পুরো সমীকরণটাই বদলে দিল ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC। কেবল আত্মরক্ষা নয়, বরং আক্রমণই শ্রেষ্ঠ রক্ষণ। এই নীতিতে ভর করে হরমুজ প্রণালী অচল করে দিয়ে এবং বাহরাইন কুয়েতের মার্কিন ঘাঁটিতে নিখুঁত ড্রোন হামলা চালিয়ে তেহরান বুঝিয়ে দিল চালকের আসনে এখন তারাই। মার্কিন হামলার পাল্টা জবাবে হরমুজ প্রণালীতে দুটো জাহাজে হামলা চালানোর কথা জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবর বলছে, IRGC হরমুজে থাকা দুটো জাহাজে হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে আরও বলা হয়েছে, হরমুজে সব ধরনের জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ। এই ঘোষণার পরেই তেলের দাম কিছুটা বেড়েছে। বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি ধমনী হরমুজ প্রণালী। এই জলপথকে যারা নিজেদের পৈতৃক সম্পত্তি ভেবে আস্ফালন করছিল, তাদের চরম শিক্ষা দিল IRGC। ওয়াশিংটনের আগ্রাসনের জবাবে গভীর রাতে হরমুজ প্রণালীতে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টাকারী দুটি বিশাল আকার মার্কিন মদতপুষ্ট তেল ট্যাঙ্কারে বজ্রাঘাতের মতো আছড়ে পড়ে ইরানি ক্ষেপণাস্ত্র। মুহূর্তের মধ্যে লেলিহান শিখা আর কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। ইরান কেবল কেতাবি হুমকি দিয়ে ক্ষান্ত হয়নি, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের বাণিজ্যিক ও সামরিক জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে। এই এক ঘোষণাতেই কেঁপে উঠেছে বৈশ্বিক অর্থনীতি। ওমানের মুসান্দাম থেকে ড্রোনে ধারণ করা ছবিতে দেখা গেছে যে প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের 1/5 তেল পরিবাহিত হয়, তা এখন পর্যন্ত সম্পূর্ণ খাঁ করছে। মার্কিন নৌবাহিনীর দম্ভকে ধূলিসাৎ করে ইরান সাফ জানিয়ে দিয়েছে, এই জলসীমায় তেহরানের অনুমতি ছাড়া পাতার একটি অংশও নড়বে না। ট্রাম্প প্রশাসন যখন হোয়াইট হাউসে বসে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতু উড়িয়ে দেওয়ার সস্তা হুমকি দিচ্ছিল, ঠিক তখনই কুয়েত ও বাহরাইনের মার্কিন ঘাঁটিতে নেমে আসে সাক্ষাৎ নরক। IRGCর ঝাঁকে ঝাঁকে সুইসাইড ড্রোন ফাঁকি দিয়েছে আমেরিকার তথাকথিত অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শেখ ঈসা বিমান ঘাঁটি বাহরাইন। মার্কিন পঞ্চম নৌবহরের মূল ঘাঁটির নাকের ডগায় অবস্থিত এই বিমান ঘাঁটিতে নিখুঁত আঘাত হেনাচ্ছে ইরানি ড্রোন। আলী আল সালেম ও আহমদ আল জাবের বিমান ঘাঁটি কুয়েতের এই দুটি কৌশলগত ঘাঁটিতে একের পর এক বিস্ফোরণে মার্কিন যুদ্ধবিমান ও পরিকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর এসছে। এই হামলা মার্কিন সামরিক ইমেজের উপর এক বিশাল চপেটাঘাত। ইরান প্রমাণ করেছে তাদের রেঞ্জ বা সক্ষমতা কেবল নিজেদের সীমান্তের ভেতরে সীমাবদ্ধ নয়, পারস্য উপসাগরের যে কোনো প্রান্তে মার্কিনীদের ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা তারা রাখে। আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতে নিজেকে স্ট্রংম্যান দেখানোর চেনা ছকে ট্রাম্প দাবি করেছিলেন, ইরান শান্তি চুক্তি নিয়ে সময় নষ্ট করছে এবং এর জন্য তাদের মূল্য দিতে হবে। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি ইরানের বেসামরিক অবকাঠামো, বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে হামলার হুমকি দেন। কিন্তু ট্রাম্পের এই আগ্রাসী রূপকে স্রেফ হতাশার লক্ষণ বলে উড়িয়ে দিয়েছেন ইরানের দূরদর্শী প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মধ্যপ্রাচ্যের বাইরেও আঘাত করবে ইরান, আমেরিকা কি প্রস্তুত? সীমানা ভাঙছে। এতদিন লড়াই ছিল মধ্যপ্রাচ্যে, জর্ডান, বাহরাইন, কুয়েত, ইরাক, কিন্তু এখন ইরান সংকেত দিচ্ছে মানচিত্র আরো বড় হচ্ছে। আমেরিকার যেখানে যেখানে ঘাঁটি আছে সব এখন নিশানায়।
সংসদ সদস্যের বোমা ফাটানো দাবি। ইরানের সংসদ সদস্য আলী কাজেরিয়া ট্রাম্পের ঘনিষ্ঠ মহলে তার নাম পরিচিত। তিনি সরাসরি বললেন, ইরান এখন মধ্যপ্রাচ্যের বাইরে থাকা মার্কিন ঘাঁটিগুলোতেও আঘাত শুরু করেছে, কারণ ওই দূরের ঘাঁটিগুলো থেকে ইরানের বিরুদ্ধে আক্রমণ পরিকল্পনা হচ্ছে, তাই সেগুলো বৈধ সামরিক লক্ষ্যবস্তু। আরো বললেন, এই যুদ্ধে আমেরিকা ইতিমধ্যে 16টি আঞ্চলিক ঘাঁটি হারিয়েছে। এই সংখ্যা যদি সত্য হয়, তাহলে আমেরিকার সামরিক অবকাঠামো মধ্যপ্রাচ্যে একটি বড় ধাক্কা খেয়েছে। শুরু হয়েছিল একটি হেলিকপ্টার দিয়ে হরমুজ প্রণালী। মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার টহলে হঠাৎ ড্রোন হামলা। 2 সেনা সদস্য বেঁচে গেলেন অলৌকিকভাবে। ট্রাম্প রাগে ফুটছিলেন। তিনি নিজেই বললেন, খুব দামি হেলিকপ্টার, কিন্তু মানুষ দুটো বাঁচায়, ভাগ্য ভালো। আমাদের কাছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী আছে। সেন্টকম তাৎক্ষণিক পদক্ষেপ নিল। বন্দর আব্বাস, কেশমদ্বীপ ও জাস্ক এলাকায় ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন, রাডার সাইট সব ধ্বংস। সেন্টকম বলল, এটা আত্মরক্ষামূলক আনুপাতিক জবাব। ইরান বলল, এটা আগ্রাসন। MQ-9 ভূপাতিত সরাসরি ক্যামেরায়। এরপর ইরান একটা কাজ করলো যা পুরো বিশ্বকে চমকে দিল। IRGC নাটকীয় ফুটেজ প্রকাশ করলো। আমেরিকার MQ-9 রিপার ড্রোন কোটি কোটি ডলারের সার্ভেইলেন্স মেশিন বুশেহর প্রদেশের আকাশে ট্র্যাক করা হলো, নিশানা নেওয়া হলো, ধ্বংস করা হলো, সব ক্যামেরায় ধরা। বার্তাটা স্পষ্ট, আমেরিকার সামরিক সম্পদ এখন আর অস্পৃশ্য নয়। জর্ডানে F-35 হ্যাঙ্গার উড়িয়ে দেওয়ার দাবি IRGC বিবৃতি দিল। আল আজরা এয়ারবেস, জর্ডান। দীর্ঘ পাল্লার সলিড ফুয়েল মিসাইল, 4টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু। কি ছিল সেই লক্ষ্যবস্তু? F-35 যুদ্ধ বিমানের হ্যাঙ্গার, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার। IRGC ঘোষণা করলো, শিশু হত্যাকারী আমেরিকান বাহিনীর ঘাঁটিতে 4টি গুরুত্বপূর্ণ লক্ষ্য আঘাত করা হয়েছে এবং ধ্বংস করা হয়েছে। এর আগে 21টি লক্ষ্যবস্তুতেও আঘাতের দাবি করেছে ইরান। একই সাথে বাহরাইনের 5th ফ্লিট হেডকোয়ার্টার, কুয়েতের একাধিক এয়ারবেস, ইরাকের হারার ঘাঁটি। ইরান বলছে সব নিশানায়। ইরানের হুঁশিয়ারি, পরিণতির দায় আমেরিকার। ইরানের কাটামারিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার আনুষ্ঠানিক বিবৃতি দিল। মিথ্যা অজুহাতে হামলা চালানো সন্ত্রাসী। মার্কিন বাহিনী যদি আবার ইরানে আগ্রাসন করে, আঞ্চলিক লক্ষ্যবস্তুর তালিকায় থাকা নির্ধারিত সব ঘাঁটিতে আরো ভয়ঙ্কর ও ব্যাপক হামলা চালানো হবে। পরিণতির সম্পূর্ণ দায় আমেরিকার। IRGC আরো যোগ করলো, ইসলামের বাহিনী যে কোনো নতুন আগ্রাসনের বিরুদ্ধে চূর্ণকারী ও নির্ণায়ক জবাব দিতে প্রস্তুত। জর্ডান কি ভুল করলো? কাজেরিয়ান একটা বিপজ্জনক কথা বললেন। জর্ডান আমেরিকাকে তার আকাশসীমা ও সামরিক ঘাঁটি ব্যবহার করতে দিয়েছে। এটা করে জর্ডান নিজেই সংঘাতের পক্ষ হয়ে গেছে। তাই জর্ডানও বৈধ লক্ষ্যবস্তু। এটা শুধু কথার কথা নয়, মিসাইল ইতিমধ্যে পড়েছে। এরপর কোথায় যাচ্ছে এই যুদ্ধ? সেন্টকম বলছে অপারেশন শেষ, ইরান বলছে শুরু মাত্র। একদিকে ট্রাম্পের আরো কঠিন মার, অন্যদিকে ইরানের মধ্যপ্রাচ্যের বাইরেও আঘাত। হরমুজ বন্ধ, তেলের বাজার টালমাটাল, রাশিয়া পেছনে, বিশ্বের নজর মধ্যপ্রাচ্যে। প্রতিটি মিসাইল একটা প্রশ্ন ছুড়ে দিচ্ছে, এই যুদ্ধ কোথায় থামবে? ইরানের রকেট, পশ্চিমের কপাল পুড়ছে। ক্ষেপণাস্ত্র উড়ল সরাসরি ইসরায়েলের বুকে। এক ধাক্কায় কেঁপে উঠল গোটা মধ্যপ্রাচ্য। হতভম্ব হয়ে গেল ওয়াশিংটন, কারণ এই ইরানকে তারা দুর্বল ভেবেছিল, ভুল ভেবেছিল। যে ভুল হিসেব ভেঙে পড়ল বছরের পর বছর নিষেধাজ্ঞা, একের পর এক চাপ, ধারাবাহিক সামরিক উত্তেজনা। ইসরায়েল যুক্তরাষ্ট্রের একটি অংশ মনে করেছিল তেহরান ভেঙে পড়বে, শুধু একটু আরো চাপ দিলেই হবে। বৈরুতের দক্ষিণে হামলা হলো, হিজবুল্লাহর ঘাঁটিতে আঘাত পড়ল। ইরান চুপ করে থাকলো না, পাল্টা জবাব এলো সরাসরি ইসরায়েলের ভেতরে, দ্রুত, নির্ভুল, শক্তিশালী। সেই মুহূর্তে একটাই বার্তা গেল দুনিয়াকে, ইরানের সামরিক অবকাঠামো ভাঙেনি, বরং আরো শানিত হয়েছে। নতুন সমীকরণ। এতদিন ইসরায়েল একটা খেলা খেলে এসেছে, সিরিয়ায় মারো, লেবাননে মারো, ইরানের স্বার্থে আঘাত করো। জবাব আসতো, কিন্তু সীমিত। এবার ছবিটা বদলে গেছে। লেবাননে হামলা হলে এখন সরাসরি ইসরায়েলের ভেতরে আগুন জ্বলতে পারে। এই অনিশ্চয়তাই এখন ইসরায়েলের সবচেয়ে বড় মাথা ব্যথা। বিশ্লেষকরা বলছেন, ইরান এই হামলায় শুধু অস্ত্র ছোড়েনি, ছুড়েছে একটি রাজনৈতিক বার্তা। হিজবুল্লাহ এখনো তেহরানের ছায়ায় আছে, সেই ছায়া সরেনি, বরং আরো গাঢ় হয়েছে। কাঁপছে মার্কিন ঘাঁটি। শুধু ইসরায়েলকে ঘিরে নয়, পারস্য উপসাগর জুড়ে বিশাল বিশাল মার্কিন ঘাঁটি। একসময় এগুলো ছিল আমেরিকার পেশির প্রদর্শনী, শক্তির প্রতীক। এখন সেই ঘাঁটিগুলোকে নিয়েই ঘুম হচ্ছে না ওয়াশিংটনের। কুয়েতে প্রায় 14,000 মার্কিন সেনা, কিন্তু সাম্প্রতিক সংঘাতে সেখানকার স্থাপনায় হামলা হলো। স্যাটেলাইট ছবিতে ধরা পড়ল ক্ষতির চিহ্ন। মার্কিন বাহিনী বলছে অধিকাংশ ক্ষেপণাস্ত্র ঠেকানো গেছে, কিন্তু প্রশ্নটা থেকেই গেল, আধুনিক ড্রোন আর ক্ষেপণাস্ত্রের যুগে এই বিশাল ঘাঁটিগুলো আদৌ কতটা নিরাপদ?
ইন্টারসেপ্টর ফুরিয়ে আসছে। এখানেই সবচেয়ে ভয়ের কথাটা, ক্ষেপণাস্ত্র ঠেকাতে দরকার ইন্টারসেপ্টর। যুদ্ধের শুরুতেই দেখা গেল সেটা দ্রুত কমে আসছে। প্রতিটা ঘাঁটি পূর্ণ সুরক্ষা দিতে হলে লাগবে বিপুল অস্ত্র ভান্ডার। সেটা দীর্ঘমেয়াদে কঠিন, ব্যয়বহুল, প্রায় অসম্ভব। তাই কৌশল বদলাচ্ছে আমেরিকা। বড় স্থায়ী ঘাঁটির বদলে এখন ভাবনা চলছে ছোট, ছড়িয়ে ছিটিয়ে থাকা, দ্রুত সরানো যায় এমন ঘাঁটি নিয়ে। সৌদি আরবের লোহিত সাগর উপকূলে LSA জেনকিন্স ঘাঁটির গুরুত্ব হঠাৎ বেড়েছে সেই কারণে। ওমানের মডেলও আলোচনায়, সেখানে বড় স্থায়ী ঘাঁটি নেই। চুক্তিতে বন্দর ও আকাশপথ ব্যবহারের সুযোগ আছে। সংঘাতে ওমান তুলনামূলক নিরাপদ থেকেছে। অনেকেই বলছেন ভবিষ্যতের পথ হয়তো এটাই। হরমুজ থেকে হুঁশিয়ারি। হরমুজ প্রণালীতে একটি মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হলো। আমেরিকা পাল্টা হামলা চালালো ইরানের জাস্ক আর সিরি এলাকায়। টেলি যোগাযোগ টাওয়ার ক্ষতিগ্রস্ত হলো। ইরান চুপ থাকলো না। IRGC জানালো পাল্টা ড্রোন হামলা হয়েছে মার্কিন স্বার্থে। নৌবাহিনীও মাঠে নেমেছে। তারপর এলেও সেই হুঁশিয়ারি, যা নড়িয়ে দিল সবাইকে। IRGC বলল পরবর্তী হামলার তালিকা তৈরি। সেই তালিকায় আছে মার্কিন ঘাঁটির F-35 যুদ্ধ বিমানের হ্যাঙ্গার, আছে জর্ডানের একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার। বার্তাটা পরিষ্কার, আরো বড় আঘাত আসতে পারে। শক্তির ভারসাম্য কি সত্যিই বদলাচ্ছে? একসময় মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি মানে ছিল অটল আধিপত্যের প্রতীক, আর সেই ঘাঁটিগুলোই ঝুঁকির কেন্দ্রবিন্দু। ইরান একটা কথা বারবার প্রমাণ করছে, শুধু প্রতিরোধ নয়, প্রয়োজনে পুরো আঞ্চলিক সমীকরণই বদলে দেওয়ার সক্ষমতা তাদের আছে। মধ্যপ্রাচ্যের মানচিত্রে নতুন শক্তির ছায়া পড়ছে, আর সেই ছায়ার নাম তেহরান। ইরানের মাস্টার প্ল্যান, লেবানন থেকে সিরিয়া, ট্রাম্পও এখন ফাঁদে। ট্রাম্প হতাশ, নেতানিয়াহু ক্ষুব্ধ, আর এই দুই নেতার মধ্যকার ফাটলের মধ্য দিয়ে ইরান শুধু দেখছে আর মুচকে হাসছে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এমন মুহূর্ত কমই আসে। আমেরিকার সবচেয়ে বড় মিত্র ইসরায়েল এখন তার সবচেয়ে বড় দাতার সাথে প্রকাশ্যে দ্বন্দ্বে, আর এই সুযোগে ইরান কোনো বোমা না ছুড়েই কূটনৈতিক ময়দানে জিতে যাচ্ছে একের পর এক পয়েন্ট। 21 জুন 2025 ট্রাম্প ফক্স নিউজে বসে এমন কিছু বললেন যা মধ্যপ্রাচ্যের রাজধানীগুলোতে ভূমিকম্পের মতো ছড়িয়ে পড়ল। তিনি বললেন, ইসরায়েল হিজবুল্লাহকে শেষ করতে পারছে না, প্রতিবার অ্যাপার্টমেন্ট ভেঙে ফেলে, আমি ভাবছি এই কাজটা সিরিয়াকে দিয়ে দেব। এটা শুধু হতাশার কথা না, এটা একটি সিগন্যাল। আমেরিকার মধ্যপ্রাচ্য নীতিতে গভীর ফাটল ধরেছে, কিন্তু সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা সেই প্রস্তাব লুফে নিলেন না, বরং সরাসরি বললেন সিরিয়া লেবাননে কোনো সামরিক ভূমিকায় যাবে না। তার ভাষায় লেবাননের সমাধান আসবে যুদ্ধে নয়, শহর বোমা মেরে নয়, বরং সৃজনশীল সমাধানে। সবচেয়ে বড় চমক, শারা বললেন হিজবুল্লাহর সাথে আলোচনার টেবিলে বসতে তার আপত্তি নেই। যদি এটা লেবানন ও সিরিয়ার স্বার্থে হয় তাহলে কেন নয়? এখানেই ইরানের আসল খেলা বোঝা দরকার। হিজবুল্লাহ ইরানের তৈরি অর্থায়নে, অস্ত্রে, আদর্শে। লেবাননে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই করতে করতে হিজবুল্লাহ দুর্বল হয়েছে, ঠিক আছে, কিন্তু ইরান কি আসলে হিজবুল্লাহকে জেতাতে চায়, নাকি এই যুদ্ধকে জিইয়ে রেখে তার সুবিধা নিতে চায়? উত্তর দ্বিতীয়টা, কারণ এই যুদ্ধ যতদিন চলবে ইসরায়েল আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন হতে থাকবে, ট্রাম্প নেতানিয়াহুর সম্পর্ক ক্ষয় হতে থাকবে, আমেরিকার মনোযোগ বিভক্ত থাকবে, আর ইরান নিয়ে সুইজারল্যান্ড যে পারমাণবিক আলোচনা চলছে সেখানে ইরানের দর কষাকষির ক্ষমতা বাড়তে থাকবে। ট্রাম্প নিজেই স্বীকার করলেন হিজবুল্লাহ হলো ছোট যুদ্ধ, বড় ডিল হলো ইরান। আর সেই বড় ডিলের টেবিলে ইরান এখন শক্ত হাতে বসে আছে, কারণ লেবাননে আগুন জ্বলছে। ট্রাম্প কেন এত বিরক্ত? ট্রাম্পের হতাশার কারণ একটাই, টাইমিং। যখনই ইরানের সাথে চুক্তির কাছাকাছি পৌঁছায় আমেরিকা, তখনই বৈরুতে বিস্ফোরণ হয়, সাধারণ মানুষ মরে, ক্যামেরায় ধ্বংসের ছবি ভাসে, আর পুরো কূটনৈতিক মোমেন্টাম নষ্ট হয়ে যায়। তিনি বললেন, আমি লেবাননে হামলা পছন্দ করি না, বিশেষত বৈরুতের ভেতরে চুক্তি সইয়ের ঠিক আগে। এটা শুধু আবেগের কথা নয়, এটা কৌশলের কথা। ইসরায়েলের প্রতিটা আক্রমণ ইরানের সাথে বড় চুক্তির পথকে কঠিন করছে। নেতানিয়াহু কি বললেন? নেতানিয়াহু পাল্টা দিলেন দৃঢ়ভাবে। তিনি বললেন, আমি ইসরায়েলের স্বার্থে দাঁড়াই। ট্রাম্প আমার কথা শোনেন না, আমিও তার কথা পুরোপুরি মানি না। আমরা দুটো স্বাধীন দেশের নেতা। আর তিনি স্পষ্ট করলেন, গাজায়, সিরিয়ায়, লেবাননে ইসরায়েলের নিরাপত্তা অঞ্চল থাকবে যতদিন দরকার। এই দ্বন্দ্ব এখন প্রকাশ্য, আর ইরান এই ফাটলটাকেই তার সবচেয়ে বড় সম্পদ হিসেবে ব্যবহার করছে। মধ্যপ্রাচ্যের এই জটিল দাবার বোর্ডে ইরান একটি পুরনো কৌশল খেলছে, নিজে না লড়ে অন্যদের দিয়ে লড়িয়ে সুবিধা নেয়া। হিজবুল্লাহ তার হাতিয়ার, লেবানন তার রণক্ষেত্র, আর ট্রাম্প নেতানিয়াহুর দ্বন্দ্ব তার বোনাস। মিত্রকেই শাসালেন ভ্যান্স। ইরানের চালে কোণঠাসা ইসরায়েল, বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের সমীকরণ। দশকের পর দশক ধরে যে সম্পর্ককে অটুট ধরে নেওয়া হয়েছিল, সেই ওয়াশিংটন তেল আবিব পক্ষে আজ স্পষ্ট ফাটল, আর সেই ফাটলের কেন্দ্রে দাঁড়িয়ে আছে একটি নাম, ইরান।
তেহরান কোনো যুদ্ধ জেতেনি, কিন্তু কূটনীতির বোর্ডে এমন একটি চাল দিয়েছে যেটা আমেরিকার ভাইস প্রেসিডেন্টকে দিয়েই তার পুরনো মিত্রকে সরাসরি শাসাতে বাধ্য করেছে। এটাই এখন বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় গল্প। যে মন্তব্য কাঁপিয়ে দিল সব হিসাব। জেডি ভ্যান্স, মার্কিন ভাইস প্রেসিডেন্ট, ট্রাম্প প্রশাসনের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর মানুষ, সাংবাদিকদের মুখোমুখি দাঁড়িয়ে তিনি সরাসরি ইসরায়েলি নেতৃত্বের উদ্দেশ্যে বললেন, বাস্তবতাটা বুঝতে শেখা প্রয়োজন। এই একটি লাইন আন্তর্জাতিক কূটনীতির ভাষায় অনেক কিছু বলে দেয়। মিত্রকে প্রকাশ্যে এভাবে সতর্ক করা হয় না যদি না সম্পর্কে সত্যি বড় ধরনের টানাপোড়েন তৈরি হয়। কিন্তু কেন এই মন্তব্য? কিসের আগে ফুঁসলেন ভ্যান্স? ঘটনার শিকড়ে ইরান। ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে একটি সমঝোতা চুক্তির খসড়া তৈরি করেছে। সেই খবর ছড়িয়ে পড়তেই ইসরায়েলের অন্দরমহলে শুরু হলো তীব্র সমালোচনার ঝড়। ইসরায়েলের মন্ত্রী ও নীতি নির্ধারকদের অনেকেই এই সমঝোতাকে বললেন তেহরানের কাছে মার্কিন প্রশাসনের নতি স্বীকার। সমালোচনা শুধু কূটনৈতিক ভাষায় থামেনি, ট্রাম্প প্রশাসনকে লক্ষ্য করে ব্যক্তিগত আক্রমণও এলো। আর তখনই ভ্যান্স ধৈর্য হারালেন। যা বললেন ভ্যান্স, যা শুনতে হলো ইসরায়েলকে। ভ্যান্সের বার্তা ছিল কঠোর, স্পষ্ট এবং একদম সরাসরি। তিনি মনে করিয়ে দিলেন গত কয়েক মাসে ইসরায়েলের আকাশ ও ভূখণ্ড রক্ষায় ব্যবহৃত প্রতিরক্ষা সরঞ্জামের 2/3 এসেছে আমেরিকার হাত ধরে। মার্কিন করদাতাদের টাকায় কেনা অস্ত্র দিয়ে যারা নিজেদের বাঁচাচ্ছে তাদের পক্ষ থেকে ট্রাম্প প্রশাসনের সমালোচনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এখানেই থামলেন না, ব্যঙ্গাত্মক ভঙ্গিতে প্রশ্ন ছুড়লেন। সমালোচনা করা সহজ, কিন্তু বিকল্প প্রস্তাবটা ঠিক কি? তারপর বললেন সেই কথা যেটা ইসরায়েলের রাজনৈতিক মহলে এখনো অনুরণিত হচ্ছে। কোনো সমস্যার সমাধান কেবল শক্তি প্রয়োগ বা ধ্বংসযজ্ঞ দিয়ে চিরস্থায়ী হয় না। ইরান যে চালটা দিয়েছে, এখন একটু পেছনে ফিরে তাকান। ইরান কি সত্যিই দুর্বল হয়ে টেবিলে এসেছে, নাকি এটা তেহরানের দীর্ঘমেয়াদী কৌশলের অংশ? লেবানন সীমান্তে সংঘাত চলছে, হরমুজ প্রণালীতে উত্তেজনা আছে, কিন্তু ঠিক এই মুহূর্তে ইরান আলোচনার টেবিলে বসে দেখাচ্ছে আমরা শান্তি চাই, আমরা কথা বলতে রাজি। এই একটি পদক্ষেপ ইসরায়েলকে কোণঠাসা করে দিয়েছে, কারণ এখন ইসরায়েল যদি যুদ্ধ চালিয়ে যায় বিশ্বের চোখে সে হয়ে যায় শান্তি বিরোধী পক্ষ, আর যদি থামে তাহলে ইরানের কূটনৈতিক বিজয় স্বীকার করতে হয়। দুদিকেই ইসরায়েলের জন্য সংকট। ভ্যান্স একটি কথা বলেছেন যেটা ইসরায়েলের জন্য সবচেয়ে ভয়ের। বর্তমান বিশ্ব পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের চেয়ে বড় কোনো শক্তিশালী মিত্র ইসরায়েলের অবশিষ্ট নেই। এটা শুধু তথ্য নয়, এটা সতর্কবার্তা। এটা বলছে মিত্রকে হারানোর সামর্থ্য তোমার নেই, তাহলে মিত্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করছো কোন সাহসে? ইসরায়েল এই চুক্তিতে সই করেনি। তারা ঘোষণা করেছে নিজের নাগরিক ও ভূখণ্ড রক্ষায় যে কোনো সামরিক পদক্ষেপ নেওয়ার অধিকার তারা রাখে। কিন্তু সেই ঘোষণা এখন অনেকটাই ফাঁকা গর্জনে পরিণত হচ্ছে, কারণ সবচেয়ে বড় মিত্রটাই এখন অন্য পথে হাঁটছে। যেতে হবে জেনেও কেন মরছো? হিজবুল্লাহর এক ভিডিওতে কাঁপছে ইসরায়েল। একটি ভিডিও, কয়েকটি ছবি আর একটি প্রশ্ন। যদি এমনিতেই চলে যাবে তাহলে শেষজন হয়ে কেন মরছো? হিজবুল্লাহ এই বার্তাটা ছেড়ে দিল ঠিক সেই মুহূর্তে যখন ইসরায়েলি মিডিয়া নিজেই লেবাননের যুদ্ধক্ষেত্রকে বলছে বিপর্যয়। যখন একদিনে 4 জন সেনা মারা গেছেন, একজন ব্যাটালিয়ন কমান্ডার নিহত হয়েছেন, আরো 5 জন আহত। বুলেট দিয়ে নয়, একটি প্রশ্ন দিয়ে ইসরায়েলের বুকে ছুরি বসিয়ে দিল হিজবুল্লাহ। আর এই পুরো ঘটনার পেছনে যে শক্তি দাঁড়িয়ে আছে নীরবে, কৌশলে, অদৃশ্যভাবে, তার নাম ইরান। মনস্তাত্ত্বিক যুদ্ধ, অস্ত্রের চেয়েও ধারালো। যুদ্ধে শুধু গুলি চলে না, মাথাও চলে। হিজবুল্লাহর এই ভিডিওটা কোনো সাধারণ প্রচারণা নয়, এটি সুনির্দিষ্ট লক্ষ্যে ছোড়া একটি মনস্তাত্ত্বিক ক্ষেপণাস্ত্র। লক্ষ্য ইসরায়েলি সমাজের ভেতরে প্রশ্ন তোলা, সন্দেহ ঢোকানো, মনোবল ভাঙা। বার্তাটা সরল কিন্তু ভয়ঙ্কর কার্যকর। ইসরায়েলি সরকার নিজেই স্বীকার করেছে লেবানন থেকে সরে আসার কথা। আমেরিকার সঙ্গে ইরানের চুক্তিতে লেবানন ফ্রন্টে যুদ্ধবিরতির কথা আছে। তাহলে ইসরায়েলি সেনারা এখনো কেন মাটি আঁকড়ে আছেন? কার জন্য মরছেন? এই প্রশ্নটা যখন একজন ইসরায়েলি মা করেন, যখন একজন সৈনিকের বাবা করেন, তখন সেটা আর শুধু প্রশ্ন থাকে না, সেটা রাজনৈতিক চাপ হয়ে ওঠে। নেতানিয়াহুর উপর চাপ। হিজবুল্লাহ জানে এই খেলা, আর এই খেলা শিখিয়েছে ইরান। একদিনে 5 সেনা, ইসরায়েলি মিডিয়া বলছে বিপর্যয়। কাফার তেবনেত, দক্ষিণ লেবানন, হিজবুল্লাহর অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল বা বিস্ফোরকবাহী ড্রোন সরাসরি আঘাত করলো একটি ইসরায়েলি ট্যাঙ্কে। 4 জন নিহত, তাদের মধ্যে 52তম ব্যাটালিয়নের কমান্ডার, যিনি মাত্র কয়েকদিন আগে দায়িত্ব নিয়েছিলেন।
একটি ব্যাটালিয়নের কমান্ডার মাঠে মারা যাওয়া সাধারণ ক্ষতি নয়, এটি সামরিক নেতৃত্বে আঘাত, এটি মনোবলে আঘাত। ইসরায়েলি সেনাবাহিনীর তদন্তে নিশ্চিত হয়েছে ঘটনাটা কোনো কারিগরি ত্রুটি নয়, সরাসরি হিজবুল্লাহর নির্ভুল হামলা। কয়েক ঘন্টার মধ্যে আবার হামলা, এবার ড্রোন, আরো 5 জন আহত, একজনের অবস্থা গুরুতর। ইসরায়েলি মিডিয়া সেই দিনটিকে বর্ণনা করেছে একটি মাত্র শব্দে, বিপর্যয়। নেতানিয়াহুর দ্বিমুখী চাপ, ভেতরে আর বাইরে দুদিক থেকেই চাপে নেতানিয়াহু। বাইরে ট্রাম্প ইতিমধ্যে ইরানের সঙ্গে সমঝোতার স্মারক সই করে ফেলেছেন, সেই চুক্তিতে লেবানন ফ্রন্টে তাৎক্ষণিক যুদ্ধবিরতির কথা আছে। ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স প্রকাশ্যে বলেছেন ইসরায়েলের বৈরুত হামলা এই কূটনৈতিক প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করছে। ভেতরে ইসরায়েলি সমাজে প্রশ্ন উঠছে, প্রতিদিন কফিন ফিরছে, পরিবারগুলো জানতে চাইছে এই যুদ্ধের শেষ কোথায়। কিন্তু নেতানিয়াহু পিছু হচ্ছেন না, বরং তিনি ওয়াশিংটনে লবিং করছেন। রক্ষণশীল মিডিয়া ব্যক্তিত্ব আর কংগ্রেসের মিত্রদের মাধ্যমে ইরান চুক্তির বিরুদ্ধে জনমত তৈরির চেষ্টা করছেন। সিনেটর বিল ক্যাসিডি বললেন এটা দশকের সবচেয়ে বড় পররাষ্ট্রনীতির ব্যর্থতা। টেড ক্রুজ বললেন চুক্তির শর্তগুলো বিপজ্জনক, কিন্তু ট্রাম্প সই করে ফেলেছেন, চাকা ঘুরতে শুরু করেছে। ইরানের নীরব বিজয়, এই পুরো ছবিটা এক ধাপ পিছিয়ে দেখলে একটি বিষয় স্পষ্ট হয়ে যায়। ইরান সরাসরি যুদ্ধ করেনি লেবাননে, ইরানের সেনা মারা যায়নি কাফার তেপনিতে, কিন্তু হিজবুল্লাহ যে অস্ত্র ব্যবহার করেছে, যে কৌশলে হামলা করেছে, যে সময়ে মনস্তাত্ত্বিক ভিডিও ছেড়েছে, এই পুরো পরিকল্পনার পেছনে তেহরানের ছাপ অস্বীকার করার উপায় নেই।